ভালোবাসা খুবই সহজ, তবে ভালোবাসাকে ভালোবেসে ভালো রাখাটা ততটাও সহজ নয়। কেউ থেমে যায় ভালোবাসার জন্য, আর কেউ ভালোবেসে হেঁটে চলে হারিয়ে না যাওয়ার ভয় নিয়েই। কারণ হৃদয় জানে যে মানুষকে ভালোবাসি সেই মানুষটাই শেষ গন্তব্য। আজকে যে মুভির গল্পটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা দেখে দুটো শব্দই মাথায় আসে: পেইনফুলি বিউটিফুল। মুভিটা দেখার সময় বারবার মনে হয়েছে কেন আরও আগে এই মুভিটা দেখিনি। চীনের জনপ্রিয় এই মুভিটি একটি নমিনেশনের সাথে সাথে জিতে নিয়েছে একটি পুরস্কারও। এই গল্প এক তরুণের, যে 10 বছর ধরে প্রেমকে আঁকড়ে বেঁচে আছে। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত তাকে ভেবেই কাটাচ্ছে। ভালোবাসার মানুষের জন্য কত দূর যাওয়া যায়, কতটা অপেক্ষা করা যায়, আর কতটা ত্যাগ স্বীকার করা যায়, সেই সবের উত্তরই লুকিয়ে আছে এই গল্পে। বরফে ঢাকা এক বিশাল সমুদ্র, চারিদিকে শুধু সাদা ধূসর বিস্তার, আর সেই অসীম শূন্যতার মাঝেই দাঁড়িয়ে আছে এক তরুণ। তার নাম লু। তার শ্বাসে ধোঁয়ার মতো ঠান্ডা বেরোচ্ছে, আর চোখে জমে আছে বহু বছরের এক অসমাপ্ত গল্প। আজ তার ভালোবাসার 3650তম দিন। ঠিক 10 বছর আগে স্কুল জীবনে যে মেয়েটিকে প্রথম দেখেছিল সেই লিংকেই আজও ভালোবাসে সে। সময়ের ব্যবধানে আজ দুজন আলাদা হয়ে গেলেও তাদের হৃদয়ে ভালোবাসার বন্ধন এক বিন্দুও কমেনি। লু ভাবতে থাকে, আগামীকাল আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। আগামীকাল আমি লিংকে বিয়ে করব। আমাদের বিয়েটা ঠিক সেভাবেই হবে যেমনটা আমরা কল্পনা করেছিলাম। বৃষ্টির দিনে শহরের সব আলো নিভে যাবে, মানুষ ছায়ার মতো দাঁড়িয়ে থাকবে, আর লিং বিয়ের সাদা গাউন পরে পুরো শহর পেরিয়ে আসবে শুধুমাত্র আমার কাছে। লু এই সব কিছু বলেই নিজেকে কল্পনা করছিল। তখনই সে শুনতে পায় সবাই বরকে খুঁজছে। সে এগিয়ে আসতে চায়, কিন্তু তার ড্রেসিং রুমের দরজাটা লক হয়ে যায়। সে কিছুতেই দরজাটা খুলতে পারছিল না। অবশেষে লু দরজা খুলতেই চমকে যায়। দেখতে পায় সে তার বর্তমান জায়গায় ফিরে এসেছে, অর্থাৎ সেই বিশাল বরফের মাঝখানে। লু বুঝতে পারে এই সব কিছুই তার কল্পনা। এরপরেই লু তার জীবনের সব থেকে সুন্দর মুহূর্তের কথা মনে করে। সেই মুহূর্তের কথা মনে করে যখন সে প্রথমবার প্রেমে পড়েছিল, প্রথমবার লিংকে দেখেছিল। লিং পিয়ানোর কিবোর্ডে আঙুল চালাচ্ছে, আর সেই সুর যেন ছড়িয়ে পড়ছে ঘরের প্রতিটি কোণায়। লু প্রথমবার সেখানেই তাকে দেখে। সেই সুরের মধ্যেই যেন জন্ম নেয় এক অদ্ভুত ভালো লাগার। একদিন যখন লিং ক্লাসে বসে স্টাডি করছিল, তখন লু তার বন্ধু ফানকে নিয়ে সেই ক্লাসরুমে আসে। লুয়ের বন্ধু ফান সেখানে এসেছে তার গেমের ডিস্ক চুরি করতে, যেগুলো টিচার তার কাছ থেকে কেড়ে নিয়েছিল। লিং তাদের দেখে লুকিয়ে পড়ে, তবে টেবিলে তার মিউজিক প্লেয়ারটা তখনও বাজছিল। লু বুঝতে পারে রুমে আরও কেউ আছে। সে এগিয়ে আসে। পর্দার নিচে লিংয়ের পা দেখে বুঝতে পারে পর্দার আড়ালেই কেউ লুকিয়ে আছে। লু ধীরে ধীরে তার কাছে আসে, তবে লিং বুঝতে পেরে দৌড়ে সেখান থেকে চলে যায়। লু তখন ডেস্ক থেকে লিংয়ের মিউজিক প্লেয়ারটা তুলে নেয়। বাড়িতে এসে বারবার সেই ক্যাসেট প্লেয়ারের গানগুলো শুনতে থাকে আর ভাবতে থাকে লিংয়ের কথা। সে বুঝতে পারে এটাই তার জীবনের প্রথম ভালোবাসা, আর সেদিন থেকেই শুরু হয় তার ভালোবাসার প্রথম দিন। লু প্রতিদিন স্কুলে যাওয়ার সময় রোজ লিংকে অনুসরণ করে, সাহস করে তার সামনে দাঁড়িয়ে পরিচয় দেয়। সে জানায় আগেও তাদের দেখা হয়েছিল, সাথেই লিংয়ের ক্যাসেট প্লেয়ারটিও ফিরিয়ে দেয়। কিন্তু লিং লক্ষ্য করে ভেতর থেকে ক্যাসেটটি লু নিজের কাছেই রেখে দিয়েছে, যাতে সেই গানগুলো ছিল যা লিংয়ের সবচেয়ে প্রিয়। আর এরপরেই একদিন লু তার সমস্ত অনুভূতিগুলো বোঝানোর জন্য লিংকে একটা চিঠি লেখে, যাতে সে লিখেছে, আমি এর আগে কোনো মেয়েকে প্রেমপত্র দিইনি, তাই প্রেমপত্র লেখার কোনো অভিজ্ঞতা আমার নেই। তবে এই চিঠির প্রতিটা শব্দই আমার মন থেকে লিখছি। এই 17 বছর বয়সে তোমাকে দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি। তোমার করা সেই প্রতিটা জিনিস আমাকে মুগ্ধ করে তোলে। তুমি আছো বলেই এই গ্রীষ্মটা এতটা সুন্দর। প্রতিটি বিকেল তোমার জন্য আরও উজ্জ্বল হয়ে ওঠে। আমি তোমাকে এই পৃথিবীটা দেখাতে চাই, যেমন ঠিক প্রতিদিন 3টের সময় আমাদের স্কুলের ওপর দিয়েই
একটি প্লেন উড়ে যায়, আগামীকালও উড়ে যাবে, যেটা হয়তো কেউই খেয়াল করবে না। আমিও ঠিক একই রকমভাবে ভালোবেসে যাব তোমাকে। আমি চাই আগামী দিনগুলো আমরা একসাথে কাটাই। পরের দিন লুয়ের ফোনে আননোন নাম্বার থেকে একটা টেক্সট আসে। লু বুঝতে পারে এই টেক্সটটা তাকে লিং পাঠিয়েছে। সে দৌড়ে লিংয়ের ক্লাসরুমের সামনে চলে আসে। লিং তখন তাকে টেক্সট করে স্কুলের ছাদে অপেক্ষা করতে বলে। লু দৌড়ে সেখানে গিয়ে লিংয়ের জন্য অপেক্ষা করতে থাকে। আর এদিকে লিংয়ের ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই সে দৌড়ে ক্লাস থেকে বের হওয়ার সময় প্রিন্সিপালের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। আর তখনই প্রিন্সিপালের হাতে পড়ে যায় লুয়ের দেওয়া সেই লেটারটি। স্কুলের রুলস এবং পরিবেশ নষ্ট করার জন্য পানিশমেন্ট হিসেবে লুকে পুরো স্কুলের সামনে ক্ষমা চাইতে বলা হয়। লুয়ের চুল একদমে ছোট ছোট করে কেটে ভিডিওর মাধ্যমে সেটা সমস্ত ক্লাসরুমে দেখানো হয়, যেন কোনো স্টুডেন্ট কাউকে লাভ লেটার দিতে সাহস না করে। যেখানে লু বলছে, আমি দুঃখিত, আমার জন্য একজনের পড়াশোনায় অসুবিধা হচ্ছে। আমি এই মেয়েকে অনেক বিরক্ত করেছি, আর এই দুষ্টুমির জন্যই আমার রেজাল্টও খুব খারাপ হচ্ছে। তাই আমি আজ থেকে শপথ নিচ্ছি, আমি খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করব। লিংকে একটা ভালো জীবন উপহার দেওয়ার জন্য আমাকে এই সব কিছু করতে হবে। এই কথা শুনেই পুরো স্কুল সহ লিংও খুবই অবাক হয়ে যায়। টিচার লুকে জিজ্ঞেস করে, তোমার কি কোনো আফসোস নেই? তুমি এইসব করে বেড়াচ্ছ? লু আজ পুরো স্কুলকে সাক্ষী রেখে অন ক্যামেরা বলেই দেয়, লিংকে ভালোবাসাতে আমার কোনো আফসোস নেই। লুয়ের এমন সাহসী মনোভাব দেখে লিং দারুণ খুশি হয়। সে খুবই ইমপ্রেসড হয়ে যায়। আর আজ থেকেই, অর্থাৎ লু প্রেমে পড়ার 56তম দিনেই লিংও তাকে ভালোবাসতে শুরু করেছে। একতরফা ভালোবাসা আজ দুজনের ভালোবাসায় পরিণত হয়েছে। আজ 1516তম দিন। স্কুল লাইফ থেকে শুরু করে তারা দুজন এখনও একে অপরকে ভালোবাসে। কাজের সুবাদে তারা দুজন আলাদা শহরে থাকে, কিন্তু তাদের দুজনের একে অপরের প্রতি দায়িত্ববোধ, যত্ন, সময় দেওয়া কোনো কিছুরই কমতি ছিল না। কাজের ফাঁকেই তারা কথা বলে। লিং বারবার বলে সে কবে আসবে। অনেক দিন থেকেই তাদের দেখা হয় না। লু জানায় সে 2 সপ্তাহ পরেই চলে আসবে। লিং দারুণ খুশি হয় এটা শুনে। লু খুবই মনোযোগ দিয়ে দিনরাত কাজ করে চলেছে শুধুমাত্র লিংকে বিয়ে করার জন্য। রাতে ভারী বৃষ্টির কারণেই ড্যামের কাজ শুরু হয়। এমন ঝড়ে কাজ করা খুবই বিপজ্জনক জেনেও সে তার এক সাথীকে নিয়ে কাজ করতে শুরু করে দেয়, কারণ এই কাজে টাকাও বেশি পাওয়া যাবে। তবে তখনই ঝড়ের কারণে পাশেই থাকা টাওয়ার প্রায় ভাঙার উপক্রম হয়েছে। লু ট্রাক থেকে নেমে তার সাথী ম্যানের কাছে আসে তাকে বাঁচাতে। তবে এই দুর্ঘটনা থেকে ম্যানকে বাঁচাতে পারলেও লু আহত হয়ে পড়ে। তাকে আনা হয় হাসপাতালে। লিং খবর পেয়ে সাথে সাথেই ছুটে আসে হাসপাতালে। সেখানেই লিং বেডের ওপরে থাকা একটি ডায়েরি দেখতে পায়, যেখানে লেখা ছিল, যদি আমি মারা যাই তাহলে প্লিজ লিংকে আমার মৃত্যুর কথা জানাবে না, আর যদি আমি বেঁচে যাই তাহলে তাকে আমি আমার বউ বানাবো। সাথে ডায়েরিতে লেখা ছিল, লিং, আমি তোমাকে অনেক অপেক্ষা করিয়েছি, কিন্তু আর না, এইবার আমি তোমাকে সেই সাদা ওয়েডিং গাউনে দেখার জন্য অপেক্ষা করছি। এই সব কিছু পড়ে লিং কান্না করতে থাকে। তখনই লু পেছন থেকে এসে বলে, আমি আমার কথা রেখেছি। লিং রাগ করে বলে, তুমি আমাকে টর্চার করে খুবই মজা পাও, তাই না? লু হাসতে থাকে, আর লিং তাকে শক্ত করে জড়িয়ে ধরে। সে বলে, এখন থেকে তুমি আর কোনো ডেঞ্জারাস কাজ করবে না, এমনকি তুমি আমার থেকে দূরেও থাকবে না। যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমি আমার মায়ের সাথে তোমার পরিচয় কি করে করিয়ে দেব। লু সেটা শুনে বলে, তুমি সত্যি বলছো? লিং বলে, হ্যাঁ, আমি তোমাকে মায়ের সাথে দেখা করাতে নিয়ে যাব। এটা শুনে লু ভীষণ খুশি হয়। এরপরে লিং তার মায়ের সাথে লুয়ের পরিচয় করিয়ে দিতে তাদের বাড়িতে নিয়ে আসে। লু এক্সাইটেড হয়ে লিংয়ের মাকে সব বলতে শুরু করে, কি করে লিং তার প্রেমে পড়েছিল, তারা কবে থেকে একসাথে ডেট করছে, এই সব কিছু। তখনই লিংয়ের মা বলে, আজ বৃষ্টি হবে, তাই তাড়াতাড়ি খেয়ে বাড়ি চলে যাও। লু বুঝতে পারে লিংয়ের মার তাকে পছন্দ হয়নি। কিছুক্ষণ পর লিং তার মায়ের সাথে রুমে কথা বলতে আসে। লিংয়ের মা বলে, বিয়ে একটা বড় দায়িত্ব, যদি সে কেপেবল না হয় তোমাকে অনেক সাফার করতে হবে। লিং তার মাকে বোঝানোর চেষ্টা করে। লু গ্র্যাজুয়েট হওয়ার পর থেকেই কাজ করতে শুরু করেছে। সে প্রচুর কাজ করছে, আমি তাকে বিশ্বাস করি। লু সব কিছু বাইরের রুম থেকে শুনতে পাচ্ছিল।
সে কষ্ট পেয়ে কিছু না বলেই চলে আসে। লিং বাইরে এসে লুকে দেখতে পায় না। সে তার ফোনটা চেক করে দেখতে পায় লু তাকে টেক্সট করেছে। সে যেন আজ রাতটা তার মায়ের সাথেই থাকে, কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এদিকে লু তাকে বেরোতে বারণ করলেও বাস স্ট্যান্ডে এসে বারবার দেখছিল লিং আসছে কিনা। সে জানে লিং অবশ্যই আসবে, তবে বাস চলে এলেও লিং সেখানে আসে না। সে মন খারাপ করে বাসে উঠে পড়ে। কিছুক্ষণ পরেই লিং বৃষ্টিতে ভিজে লুয়ের কাছে চলে আসে। লু বাড়িতে ঠিকমতো খাবারও খায়নি, তাই লিং তার জন্য খাবার নিয়ে এসেছে। লিংকে দেখেই লু সাথে সাথেই তাকে শক্ত করে জড়িয়ে ধরে। এরপর লিং তাকে বলে, কিছু সময়ের জন্য তোমাকে আমার দায়িত্ব নিতে হবে। অর্থাৎ লিং তার মায়ের সাথে ঝামেলা করে বাড়ি থেকে বেরিয়েছে। লু দেখতে পায় লিংয়ের জুতো একদমই ভিজে গেছে, তাই সে তার পায়ের জুতো খুলে লিংকে পরিয়ে দেয়। এইভাবেই সে লিংয়ের দায়িত্ব নেওয়ার প্রথম পদক্ষেপটা নেয় আর বলে, আমি তোমার দায়িত্ব না নিলে কে নেবে বলো তো? লিং এই কথা শুনে ভীষণ খুশি হয়। এভাবেই চলে আসে 1603তম দিন। তারা দুজনেই রেন্টে একটা বাড়ি নেয়। দুজনে মিলে নিজেদের পছন্দ মতো ঘর সাজিয়ে নেয়। লিং সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যায়। অন্যদিকে লুও একটা বড় প্রজেক্টের সুপারভাইজ করার কাজ পায়। 1620তম দিনে লু এবং লিং তাদের স্কুল ফ্রেন্ড ফান এবং কোয়ানের সাথে দেখা করে। লিং কোয়ানকে বলে, তোমার কি ফানকে পছন্দ নয়? সে তোমাকে স্কুল লাইফ থেকে পছন্দ করে আসছে। কোয়ান বলে, আমি ভেবেচিন্তে রিলেশনশিপে যাব। তুমি আর লু দুজন যেভাবে আছো সেটা অনেক কষ্টের। ফান সেটেল না হলে আমি তাকে ডেট করব না। এদিকে ফান দেখতে পায় লু একটা অ্যাপার্টমেন্ট কেনার প্ল্যান করছে। সে লুকে বলে, তুমি যদি অ্যাপার্টমেন্ট কিনতে নাও পারো তখনও লিং তোমাকেই বিয়ে করবে। কেন জানো? কারণ তুমি ভালোবাসার জন্য সঠিক মানুষ খুঁজে পেয়েছ। বাড়ি ফিরলে লিং দেখতে পায় লু সোফাতে কাজ করতে করতেই ঘুমিয়ে পড়েছে। তখনই সে লুয়ের পকেটে সেই অ্যাপার্টমেন্টের কাগজটি দেখতে পায়। সে এটা ভেবেই খুশি হয় যে লু তার জন্য এতটা ভাবে, তাকে একটা সুন্দর জীবন দেওয়ার জন্য কতই না পরিশ্রম করছে সে। পরের দিন লু তার কনস্ট্রাকশনের কাজে আসে। সে দেখতে পায় এই বিশাল বিল্ডিংয়ে এখনই ঢালাই দেওয়া সঠিক হবে না, তাই লু তার সিনিয়রদের এই ব্যাপারে বলে। কিন্তু সেখানে থাকা মিস্টার ফ্যাং লুইয়ের কথাগুলোকে পছন্দ করছিল না। এরপর লু একজনের কাছে জানতে চায় তার স্যালারি কেন কম আসছে। লোকটি জানায় সে বেশিরভাগ সময়ই বাড়িতে থাকে, তাই ফাইন হিসেবে স্যালারি থেকে কেটে নেওয়া হয়েছে। সেদিন বাড়ি ফিরলে লিং তাকে বলে, তুমি যখন ফ্রি হবে তখন আমরা পাহাড় দেখতে যাব। তবে লু তাকে জানায়, আমাকে কনস্ট্রাকশন সাইটে কিছুদিন থাকতে হবে। তার স্যালারি এমনি কম পাচ্ছিল, তাই সে চাচ্ছিল না তার অফিসের লোকজন আর কোনো কমপ্লেন্ট করুক। তাই লু তাকে প্রমিস করে সে কাজ শেষ করে জলদি ফিরে আসবে, আর তখন তারা ঘুরতে যাবে। লু তার কনস্ট্রাকশনের কাজ মনোযোগ দিয়ে করতে থাকে। প্রায় 2 মাস হয়ে গেল লু তার কনস্ট্রাকশন সাইটেই থাকে। লিং একা একা তার বাড়িতে বোর ফিল করতে শুরু করে। সে লুকে মিস করতে থাকে। সে চাচ্ছিল যেন তারা দুজন নিউ ইয়ার একসাথে সেলিব্রেট করে, কিন্তু লু তার কাজের জন্য সেটাও করতে পারছিল না। এই জন্যই লিং তার বান্ধবী কোয়ানের সাথে ক্লাবে আসে। সেখানে একজন তার সাথে ফ্লার্ট করতে শুরু করে, যেটা লিংয়ের একদমই ভালো লাগছিল না। তাই সে একাই সেখান থেকে বেরিয়ে পড়ে। তখনই সে দেখতে পায় একটি ছেলে তাকে ফলো করছে। সে ভয় পেয়ে যায় এবং লুকে কল করে জানায় কেউ একজন তাকে ফলো করছে। লু সাথে সাথেই তার কাজ ফেলে রেখে লিংয়ের কাছে চলে আসে, কিন্তু পরে সে বুঝতে পারে লিং তাকে পাওয়ার জন্য প্র্যাঙ্ক করছিল। লু তাকে তার অফিসে নিয়ে আসে। তারা দুজন একসাথে ডিনার করে। এরপর লু তাকে বাড়ি যেতে বলে, তবে লিং বলে, আজ সত্যি আমাকে কেউ একজন ফলো করছিল। আমি দৌড়ে পালাতে থাকি। আমার তখন একটাই কথা মনে হয়েছিল, যাই হোক আমি তোমার কাছে আসতে চাই। কতদিন হয়ে গেছে আমরা ঠিকমতো কথাও বলিনি। লু বুঝতে পারে সে ঠিকমতো লিংকে সময় দিতে পারছিল না। এই জন্যই সে লিংকে জড়িয়ে ধরে সরি বলে আর তাকে তার কনস্ট্রাকশন প্লেসে নিয়ে আসে। সেই বিল্ডিংয়ের একটা অপরিণত অ্যাপার্টমেন্টে নিয়ে আসে আর জানায় এখানেই তাদের অ্যাপার্টমেন্ট হবে। তারা দুজন একসাথে এখানেই থাকবে, যেখান থেকে দেখা যাবে পুরো শহরটা। লিং দারুণ খুশি হয়। তারা প্ল্যান করতে থাকে এই অ্যাপার্টমেন্টের কোথায় কি রাখবে, কিভাবে তাদের এই জায়গাটাকে সাজিয়ে তুলবে, কোথায় কিচেন, কোথায় লিভিং রুম, এই সব কিছু।
তারা দুজন যেন সেই ভবিষ্যতেই চলে গেছে যেখানে তারা বিয়ে করে একসাথে সংসার করছে। এরপর তারা ফায়ার ওয়ার্কস দেখে আর এভাবেই একসাথে নতুন বছরটাকে স্বাগত জানায়। এভাবেই চলে আসে 1900তম দিন, যেদিন লুয়ের সিনিয়র তাকে কন্ট্রাক্টে সাইন করতে বলে। কিন্তু লু বলে ইন্সপেকশন হয়ে যাওয়ার পরই সে সাইন করবে। তবে তার সিনিয়র বলে কংক্রিট যেন না ঢালা হয় সেটা আমি দেখে নেব, আমাদের শিডিউল অনেক টাফ হতে যাচ্ছে, তাই পেপার ওয়ার্কসটা অন্তত শেষ করতে হবে। এই কারণেই লু কন্ট্রাক্টে সাইন করে দেয়। অন্যদিকে দেখা যায় লিংয়ের কাছে তার মা এসেছে দেখা করতে। তিনি দেখতে পান লিং এবং লু একসাথে থাকছে, তারা খুবই কষ্টে দিন কাটাচ্ছে। লিংকে তার সাথে বাড়িতে আসতে বলেন। লিং বলে আমরা একটা অ্যাপার্টমেন্ট কেনার প্ল্যান করছি। লিংয়ের মা জানায় তুমি তাহলে তোমার সব প্ল্যান করেই রেখেছ। মায়ের এমন কথা শুনে লিংয়ের মন খারাপ হয়ে যায়। তবে তখনই তার মা জানায় যদি কখনো তোমার কোনো অসুবিধা হয় বা লু তোমাকে কোনো কষ্ট দেয় তাহলে আমার কাছে চলে এসো। অবশেষে মায়ের এমন কথা শুনে লিং খুবই খুশি হয়ে যায়। এদিকে অফিসে কাজ করার সময় লু তার লকারে একটা এনভেলপ দেখতে পায় যাতে অনেক টাকা রয়েছে। সে বুঝতে পারে না টাকাগুলো কি করে এখানে এলো। রাতে লু তার অফিসে সবার সাথে ড্রিঙ্ক করার সময় তার সিনিয়র মিস্টার হুকে জানায় তার ক্যাবিনেটে কিছু টাকা ছিল। মিস্টার হু বলে আমি টাকাগুলো রেখেছি। তখন ফ্যাং এসে বলে তুমি এসব নিয়ে চিন্তা করো না, এটাই সুযোগ জীবনে বড় হওয়ার। আসলে এই টাকাটা তাকে দিয়েছে তার সাইন করার পরিবর্তে। এভাবেই মদ্যপান করতে করতে লু অনেক ড্রাঙ্ক হয়ে পড়ে। সে তার সুপারভাইজারের কাছে এসে টাকাগুলো ফিরিয়ে দেয়। যদিও তার টাকাগুলো ভীষণ প্রয়োজন ছিল, কারণ সে লিংকে কথা দিয়েছে তারা দুজন একটা অ্যাপার্টমেন্ট কিনবে। তবে লু অসৎ পথে কোনো টাকা উপার্জন করতে চায় না। এরপর সে অফিস রুমে এসেই ঘুমিয়ে পড়ে। মাঝরাতে তার কাছে লিংয়ের কল আসে, তার মা অসুস্থ, সে তার মাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। লু এই সব কিছু শোনার পর সাথে সাথেই ঘুম থেকে উঠে পড়ে। সে মিস্টার হুইয়ের কাছে তার গাড়ির চাবিটা চায় এবং জানায় তার ফ্যামিলি অসুস্থ, তবে সে কাল সকালের মধ্যেই চলে আসবে। মিস্টার হু তখন তাকে চাবি দিয়ে বলে কোনো ব্যাপার না, আর কাল তোমাকে অফিসে আসতে হবে না, ছুটি নিয়ে নাও। লু গাড়ি নিয়ে হাসপাতালেই আসতে থাকে। তবে তখনই সে দেখতে পায় রাস্তায় অনেকগুলো কংক্রিট মিক্সের গাড়ি কনস্ট্রাকশন সাইটের দিকে যাচ্ছে। সাথে সাথেই তার কাছে একজন কল করে বলে মিস্টার হু বলেছে আজ রাতেই ঢালাই হবে, আর সে লুইয়ের সাইন করা কন্ট্রাক্ট পেপারটাও দেখাচ্ছে। লু সাথে সাথেই বুঝে যায় তার অবর্তমানে কনস্ট্রাকশন সাইটের ঢালাই করার প্ল্যান চলছে, আর এই জন্যই সে হাসপাতালে না গিয়ে আবার কনস্ট্রাকশন সাইটে ফিরে আসে। দেখতে পায় ফ্যাং কংক্রিট ঢালাই দিচ্ছে। লু বাধা দিলে ফ্যাং তাকে অনেক কথা শোনায়, তাই জন্যই লু সোজা সুপারভাইজারের সাথে ডিরেক্ট কথা বলতে আসে। মিস্টার হু বলে তুমিও তো সাইন করেছ, সবার সাইন যখন আছে তার মানে এটা বৈধ। লু তখন রেগে গিয়ে মিস্টার হুর গলা চেপে ধরে। সেখানকার কয়েকজন এসে তাকে ছাড়িয়ে লুকে মারধর করে, আর সে তাদের হাতে মার খেয়েই এরপর হাসপাতালে আসে। লু নার্সের কাছ থেকে জানতে পারে পেশেন্টকে এখানে 2 সপ্তাহ থাকতে হবে। এরপর তাদের জন্য কিছু খাবার আনতে যায়। এসেই সে জানতে পারে লিংয়ের মাকে প্রিমিয়াম রুমে ট্রান্সফার করা হয়েছে। লিংয়ের মায়ের ফ্রেন্ডের ছেলে টিনু হাসপাতালে সব টাকা পে করেছে। লু রুমের ভেতরে প্রবেশ করলে লিংয়ের মা তাদের পরিচয় করিয়ে দেয়। সে লুকে লিংয়ের ক্লাসমেট বলে টিনুর কাছে পরিচয় দেয়, কিন্তু লুর কাছে টিনুর পরিচয় দেওয়ার সময় তিনি প্রাউডলি বলেন টিনু লিংয়ের চাইল্ডহুড ফ্রেন্ড, অস্ট্রেলিয়া থেকে এখানে এসেছে তার নিজের এডুকেশন কোম্পানি শুরু করতে, আর আমরা তার জন্যই এত ভালো রুম পেয়েছি। এই সব কিছু শুনে লুর প্রচুর লো ফিল হয়। লু সাথে সাথেই রুম থেকে বের হয়ে আসে, আর তাকে খুঁজতেই লিং তখনই বের হয়ে আসে। সে বুঝতে পারে লু খুবই কষ্ট পেয়েছে, তাই জন্যই সে লুকে কমফোর্টেবল ফিল করাতে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। লু বলে আমার জন্য আর কিছুদিন অপেক্ষা করো, আমি তোমাকে সব থেকে বেস্ট লাইফ দেব। আমাদের জীবন এতটাই সুন্দর করে তুলব যে সবাই তোমাকে দেখে হিংসে করবে। এভাবেই চলে আসে 1908তম দিন। লু আবার কাজের খোঁজে বের হয়। তখন লুয়ের বন্ধু ফান তাকে কল করে একটা বড় জবের অফার দেয়। লু বলে এত বড় জবের জন্য তুমি আমাকে কেন ডাকলে? ফান বলে কেন, তোমার কি নিজের উপর আস্থা নেই? এই জবটা আমাদের দুজনের জন্য ভীষণ জরুরি। এরপরই বস তাকে সেই কাজটা দিয়ে দেয় আর জানিয়ে দেয় 3 দিন পর তাকে প্রথম পেমেন্ট দেওয়া হবে। আসলে এবার লু শুধু একজন কর্মচারী নয়,
বরং পুরো প্রজেক্টটাই তাকে দেওয়া হয়েছে। লু তার পুরনো প্রজেক্টের ম্যান সহ আরও কিছু পরিচিত মানুষদেরকে ডেকে আনে এই প্রজেক্টে কাজ করার জন্য। অন্যদিকে লিং টিনুকে ধন্যবাদ জানায় তাকে হেল্প করার জন্য। তখনই লিংয়ের ফোনে কল আসে লুইয়ের জন্য, তাই টিনুই তাকে নিয়ে আসে এখানে। এসে দেখতে পায় লু প্রচুর ড্রিঙ্ক করেছে। সে লুকে গাড়িতে উঠিয়ে নিয়ে আসে। লু টিনুর সামনেই গাড়ির মধ্যে মাতলামি করতে থাকে। লিং তাকে রুমে নিয়ে আসে। সে বলে, আমি আজ হাসপাতালে বিল পে করার সময় কার্ডে কোনো টাকা ছিল না। লু তখন জানায় সে কার্ডের সব টাকা এই প্রজেক্টে ইনভেস্ট করেছে। লিং এতে রেগে যায়। সে হাসপাতালে যাওয়ার জন্যই উঠে পড়ে। তখন লু বলে, আমিও তোমার সাথে যাচ্ছি। লিং জানায় সেটার প্রয়োজন নেই, সে একাই যেতে পারবে। তখন লু খুব রুডলি বলে, কেন, তোমার জন্য কি এখনও টিনু নিচে অপেক্ষা করছে? তখনই লিংয়ের ফোনে একটা টেক্সট আসে। লু মনে করে হয়তো তাকে টিনুই টেক্সট করেছে, আর এই জন্যই সে সাথে সাথেই লিংয়ের ফোনটাকে নিয়ে চেক করতে থাকে। কিন্তু দেখতে পায় হাসপাতাল থেকে আগামীকাল 12টার মধ্যে বিল পে করার জন্য নোটিশ এসেছে। লু বুঝতে পারে সে লিংকে সন্দেহ করে ভুল করেছে, অনেক কষ্ট দিয়েছে। তাই সে তাকে সরি বলতেই একটা ফুলের বুকে হাসপাতালে নিয়ে আসে। কিন্তু সে তার সাথে দেখা করে না। লিং যখন সেটা দেখে সে বুঝতে পারে লুই তার জন্য এটা এখানে এনেছে। এদিকে 3 দিন কাজ করার পর সকল ওয়ার্কার্সরা তাদের প্রথম পেমেন্টের জন্য অপেক্ষা করছিল। এই জন্যই লু ফানকে কল করে, কারণ বস তাকেই পুরো পেমেন্টটা করেছে। তবে তার ফোনটা সুইচ অফ ছিল। বারবার কল করেও সে ফানের কোনো খোঁজ পায় না। তাই সে ফানের বাড়িতে আসে, কিন্তু জানতে পারে ফান অনেক আগেই বাড়ি ছেড়ে চলে গেছে। লু বুঝতে পারে ফান তাকে ঠকিয়েছে। এদিকে কন্ট্রাক্টর এসে লুকে বলে কন্ট্রাক্ট অনুযায়ী 3 দিনের পেমেন্ট পাওয়ার পর তাকে আবার কাজ করতে হবে। তবে পেমেন্ট না পেয়ে লুইয়ের সমস্ত কর্মচারীরা প্রজেক্ট ছেড়ে চলে গেছে। লুইয়ের কাছে কোনো উপায় নেই এই কাজটাকে সম্পূর্ণ করার, আর এই জন্যই তাকে দিয়ে কন্ট্রাক্টর অনেক কাজ করায়। যেই সিমেন্টের বস্তা কন্টেইনার থেকে কোনো লেবার নিতে রাজি না, সেই সমস্ত সিমেন্ট তারা লুকে দিয়েই টানায়। তাকে থ্রেট দিয়ে বলে পালানোর চেষ্টা না করতে, কারণ তারা তার বাড়ি এবং গার্লফ্রেন্ডের ইউনিভার্সিটি সম্পর্কে সব ডিটেলস জানে। এরপরেই ম্যান আবার লুকে কল করে বলে সব ওয়ার্কার্সরা চলে গেছে, আর থার্ড আঙ্কেলও জেনে গেছে তার সমস্ত লেবারকে তুমি টাকার লোভ দেখিয়ে তার কাছ থেকে নিজের কাছে ডেকেছিলে। আমি বুঝতে পারছি না ওনাকে আমি কি বলবো। লু একদমই ভেঙে পড়ে। তার যত সেভিংস ছিল সেই সব টাকাই সে এই প্রজেক্টে ইনভেস্ট করেছে, আর এখন তাকে ঋণ করতে হচ্ছে। তার সমস্ত রাস্তাই যেন এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে। এরপর লিং একদিন লুকে নিয়ে কোয়ানের সাথে দেখা করতে আসে। তখনই লিং দেখতে পায় কোয়ান একটা ডায়মন্ড রিং পরে আছে। কোয়ান জানায় এটা তাকে ফান গিফট করেছে। লিং সেটা দেখে খুবই খুশি হয় যে ফান কোয়ানকে খুশি করতে এত কিছু করছে। তবে লুইয়ের বুঝতে দেরি হয় না ফান কোন টাকা দিয়ে এই রিংটা কিনেছে। তখনই সে দেখতে পায় ফান লুকিয়ে তাদেরকে দেখছে। তবে ফান তাকে দেখতে পেয়েই পালাতে শুরু করে। লু তার পিছু নেয়, তাকে বলতে থাকে সে কেন পালাচ্ছে। সত্যি করে বলো তুমি এত টাকা দিয়ে কি করলে? তোমার জন্য আমরা সবাই প্রবলেমে রয়েছি। ফান তখন বলে আসলে আমি ভয় পেয়ে গেছিলাম, যদি আমি কোয়ানকে খুশি করতে না পারি তাহলে সে আমাকে ছেড়ে চলে যাবে। আমি অন্য কারোর সাথেই তাকে দেখতে পারবো না। আমি যখন কোয়ানকে অন্য কারোর সাথে কল্পনা করি আমি একদমই নিঃস্ব হয়ে যাই। ফান লুইয়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে বলে প্লিজ তুমি এই ব্যাপারে লিং এবং কোয়ানকে কিচ্ছু জানাবে না। আমি আমার কিডনি বিক্রি করে হলেও তোমার সব টাকা পরিশোধ করে দেব। লু চুপ করে থাকে। সে নিজেও ভালোবাসে, তাই ভালোবাসার মানুষটাকে হারানোর ভয় যে কী জিনিস সেটা সে নিজেও বুঝতে পারে। এরপর সে লিংকে নিয়ে বাড়ি চলে আসে। এত সব অসুবিধার ওপর মাথায় এসে পড়ে আরও এক নতুন চিন্তা। অবৈধ কনস্ট্রাকশনের জন্য তাদের রেন্টের বাড়িটা ভেঙে ফেলার নোটিশ দেওয়া হয়। এই জন্যই তাদেরকে এই বাড়িটা খালি করতে হবে। লুইয়ের অনেক অসুবিধা থাকা সত্ত্বেও সে লিংকে বলে আমি তোমার ইউনিভার্সিটির আশেপাশে কিছু অ্যাপার্টমেন্ট দেখেছি, তোমার পছন্দ হলে আমি পেমেন্ট করে দেব। লিং বলে সেখানে সব কিছুই অনেক এক্সপেন্সিভ, আর না হয় আমি কিছুদিন ডরমিটরিতে থাকবো। জানো ফান এবং কোয়ান বিয়ে করতে চলেছে। ফান তাকে একটা ডায়মন্ড রিং দিয়ে প্রপোজ করেছে। আচ্ছা আমরা কবে বিয়ে করছি? লু চুপ করে থাকে। লিং বারবার বলতে থাকে বলো না আমরা কবে বিয়ে করছি। তবে লুইয়ের কাছে এর কোনো উত্তর নেই। দুজনই ফ্রাস্ট্রেটেড হয়ে একে অপরকে জড়িয়ে ধরে।
জড়িয়ে ধরেই তারা কাঁদতে শুরু করে। একে অপরকে কিচ্ছু বলতে পারে না, শুধুমাত্র কাঁদা ছাড়া। লু এর পরের দিন তার আঙ্কেলের সাথে দেখা করতে আসে, তার কাছে ক্ষমা চায়। তবে সেই আঙ্কেল বলে, তোমার জন্য আমাকে অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে, তোমাকে আমি এত সাহায্য করেছি, তুমি কি আমাকে সেটারই প্রতিদান দিলে? লু তার কাছে বারবার ক্ষমা চায়। তখন লুয়ের আঙ্কেল তাকে ক্ষমা করে বলে, শিনজিয়াংয়ে নতুন একটা লং টাইম প্রজেক্ট শুরু হবে, যদি তুমি সেই চাকরিটা করো তাহলে আমি তোমাকে লোন করিয়ে দিতে পারি, তাতে তুমি তোমার ঋণগুলোকে সেরে নিতে পারবে। তবে ভেবেচিন্তে বলো, যদি তুমি এই চাকরিটা করো তাহলে তুমি যখন খুশি ব্যাক করতে পারবে না, কাজ শেষ করে তবেই ব্যাক করতে হবে। লু সাথে সাথেই রাজি হয়ে যায়। অন্যদিকে লিং তার মায়ের সাথে কথা বলার সময় তার ব্যাগে একটা এগ্রিমেন্ট দেখতে পায়। সে দেখতে পায় লু তার নামে একটা অ্যাপার্টমেন্ট রেন্ট করে কন্ট্রাক্টে সাইন করে দিয়েছে। লিং তার মাকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় কোয়ানের কল আসে, আর ফোনটা রিসিভ করতেই কোয়ান বলে, ফান আমাকে চিট করেছে, এমনকি সে লুকেও চিট করেছে। আমার হাতে যে ডায়মন্ডের আংটি দেখেছিলে সেটা লুয়ের করা প্রজেক্টের টাকা দিয়ে সে কিনেছে। তবুও লু তাকে কিচ্ছু বলেনি, লু নিজেই তার লোনটা পরিশোধ করছে। লিং বলে, লু এত টাকা কোথায় পাবে? ওয়ান তখন বলে, সে নতুন প্রজেক্টের কাজে শিনজিয়াংয়ে যাচ্ছে। লিং ভেঙে পড়ে, সে মানতে পারে না যে তাকে ছেড়ে লু এত দূরে চলে যাচ্ছে। লিং সাথে সাথেই লুকে কল করে, তাকে বলে, আমি তোমার সাথে দেখা করতে চাই। তবে লু বলে, আমাকে একটা আর্জেন্ট কাজে এখনই শিনজিয়াং যেতে হবে, তাই আমি দেখা করতে পারবো না। লিং ভেঙে পড়ে, সে জিজ্ঞেস করে, তুমি এত বড় একটা পদক্ষেপ নিচ্ছ, তুমি এত দূরে চলে যাচ্ছ, সেটা কখন জানাতে তুমি আমাকে? আমি তোমাকে কল না করলে তুমি কি এভাবে না বলেই চলে যেতে? লু বলে, এটা একটা বড় প্রজেক্ট, আমি এইবার শুধু কাজ করছি না, আমি একজন ইনভেস্টর, এটা একটা লং টাইম চাকরি, আর সেখান থেকে আমি সহজেই আসতে পারবো না, তুমি নিজের খেয়াল রেখো। লিং বলে, তার মানে কি তুমি আমার সাথে ব্রেকআপ করছো? লু তখন বলে, তুমি আমার মনে সর্বদাই থাকবে, তুমি আমাকে ডিজার্ভ করো না, আমার থেকে অনেক বেটার কাউকে ডিজার্ভ করো। তুমি আমার জন্য কষ্ট পেলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না, এখন থেকে তোমার আর আমার পথ আলাদা। এই বলেই লু ট্রেনে উঠে পড়ে। লিং প্রচুর কাঁদতে থাকে, সে যে লুকে প্রচণ্ড ভালোবাসে, আর লুয়ের এভাবে হঠাৎ করেই তার জীবন থেকে এত দূরে চলে যাওয়াটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। কষ্টে যেন ফেটে যাচ্ছে তার বুক। আর অন্যদিকে লুও অসহায় হয়ে ট্রেনের বাথরুমে গিয়েই কাঁদতে শুরু করে। এভাবেই এই দুই ভালোবাসার মানুষ একে অপরের থেকে আলাদা হয়ে পড়ে। আর আস্তে আস্তে কেটে যায় 3টি বছর। লিং এখন একটি ব্যাংকে চাকরি করে, আর লু শিনজিয়াংয়ের একটি প্রত্যন্ত এলাকায় প্রজেক্টের কাজ করছে, যেখানে ঠিকমতো নেটওয়ার্কও পাওয়া যায় না। এত দূরে এসেও, এত কঠিন পরিস্থিতির মধ্যেও লু খুবই মনোযোগ দিয়ে কাজ করছে। সে লিংকে মাঝে মাঝেই কল করে, তবে সেই একই কথা, এই নম্বরটার এখন আর কোনো অস্তিত্ব নেই। অন্যদিকে লিংয়ের বিয়ে টিনুর সাথে ফিক্সড হয়ে যায়। লিং অনেক চেষ্টা করে, অনেক অপেক্ষা করে, আর নিজের সাথে অনেক লড়াই করে অবশেষে এই বিয়েতে রাজি হয়েছে। একদিন ব্যাংকে কাজ করার সময় লিংয়ের অফিসে তার সেই টিচার আসে। লিং তার টিচারকে দেখে চিনতে পারে, সে টিচারকে তার পরিচয় দেয়। লিংয়ের টিচার বলে, তুমি সেই মেয়েটি না যাকে লু লাভ লেটার লিখেছিল? লুয়ের কথা বলতেই লিং একদমই চুপ হয়ে যায়। এত দিন ধরে এত চেষ্টা করে, এত লড়াই করে যে ভালোবাসাকে ভুলে সে টিনুকে বিয়ে করতে রাজি হয়েছে, আজ আবারও সেই লুই তার জীবনে ঘুরে ফিরে আসছে। যে টিচার লুইয়ের প্রেমপত্র নেওয়ার জন্য তাকে পানিশমেন্ট দিয়েছিল, সেই টিচারও আজ লিংকে লুইয়ের জন্যই চিনতে পেরেছে। এই সব কিছু ভেবেই লিং ভেঙে পড়ে, সে কান্নায় ফেটে পড়ে। আর অন্যদিকে লু তার সমস্ত অনুভূতি তার ডায়েরিতে লিখে রাখে। আজ 3337 দিন ধরে আমি শিনজিয়াংয়ে আছি, আর আমি 3338 দিন ধরে লিংকে মিস করছি। লিংও কি ঠিক একইভাবে আমাকে মিস করে? একদিন প্রজেক্টে কাজ করার সময় হঠাৎই লুয়ের কাছে একটা আননোন নাম্বার থেকে কল আসে। লু ফোনটিকে রিসিভ করতেই লিংয়ের গলা শুনে সে আত্মহারা হয়ে পড়ে। নেটওয়ার্কের জন্য সে ঠিকমতো কথা বলতে পারছিল না, আর এই জন্যই সে এক দৌড়ে উঠে পড়ে সেই সোজা বড় পাহাড়ের চূড়ায়। তুমি কেমন আছো লিং? লিং বলে, আমি ভালো আছি, একটা ব্যাংকে জব করছি। আর এরপরই সে কান্না করে বলে, লু আমি বিয়ে করছি, যেমনটা আমরা প্ল্যান করেছিলাম সব কিছু ঠিক একইভাবে হবে, কিন্তু সেখানে
শুধুমাত্র থাকবে না তুমি। লু বলে, আমি সব সময় চেষ্টা করেছি তোমাকে ভালো রাখতে। আমি তোমাকে প্রমিস করেছিলাম তোমাকে বেস্ট লাইফ দেব। আমি অফুরন্ত পরিশ্রম করেছি সেই কথা রাখতে, কখনো গিভ আপ করিনি। কিন্তু তখনই লিং বলে, কিন্তু তুমি কি জেনেছো আমার কাছে বেস্ট লাইফ কোনটা? আমি শুধু তোমাকে আমার পাশে চেয়েছিলাম। এটাই ছিল আমার একমাত্র চাওয়া। এটাই ছিল আমার কাছে আমার বেস্ট লাইফ। লু বলে, আমি প্রতিদিন এখানে সাফার করছি। আমার তোমাকে ছেড়ে চলে আসা উচিত হয়নি। লিং, তুমি কি আমার জন্য অপেক্ষা করবে? তাহলে আমি এখনই তোমার কাছে চলে আসব। লিং এই কথা শোনার পর নিজে বিশ্বাস করতে পারছিল না যে তার ভালোবাসার মানুষ আবারও তার জন্য তার কাছে ফিরে আসবে। সে লুকে বলে সে তার জন্য স্টেশনে অপেক্ষা করবে। আর লু সাথে সাথেই তার ব্যাগ প্যাক করে লিংয়ের সাথে দেখা করতে বের হয়ে পড়ে। তখনই একজন বলে, কিন্তু তোমার তো বাকি 3টে লোকেশনের রিডিং নেওয়ার কথা ছিল। লু জানায়, আমি আজই যাওয়ার পথে সেই সমস্ত রিডিং নিয়ে তোমাদেরকে পাঠিয়ে দেব, আর তারপর আমি আমার লিংয়ের কাছে ফিরে যাব। লু একাই গাড়ি নিয়ে ড্রাইভ করে চলে আসতে থাকে। সে প্রথম 2টো লোকেশনের রিডিং নিয়ে নেয়। অন্যদিকে রেডিওতে নিউজে জানানো হয় সাউথের দিকে প্রচণ্ড স্নোফল হতে যাচ্ছে। তখনই আঙ্কেল ক্যাম্পে এসে জানতে পারে লু গাড়ি নিয়ে সাউথের দিকেই যাচ্ছে। সে তখনই লুকে রেডিওতে জানিয়ে দেয় সে যেন কিছুতেই গাড়ি থেকে বের না হয়, তারা তাকে রেস্কিউ করতে এখনই আসছে। কিন্তু লু তার আগেই গাড়ি থেকে বের হয়ে পড়েছে। সে তাদের এই মেসেজ শুনতে পায়নি। লু দেখতে পায় চারিদিকে স্নো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। তীব্র বাতাসেও সে হাঁটতে থাকে। এদিকে লুইয়ের সাথে দেখা করতে লিং স্টেশনে এসে অপেক্ষা করতে থাকে। আজ 3 বছর পর আবার দেখবে সে তার ভালোবাসার মানুষকে। অন্যদিকে লুকে রেস্কিউ করার জন্য এসে তার টিম মেম্বাররা দেখতে পায় লু গাড়ি রেখে চলে গেছে। এদিকে লিং স্টেশনে অপেক্ষা করার সময় লুইয়ের কল আসে। সে দেখতে পায় লু তার সাথে সত্যি দেখা করতে এসেছে। লিং অভিযোগ করে সে কেন এত দেরি করলো। লু বলে, তুমি জানো না আমি তোমার জন্য কতটা বাধা অতিক্রম করে তোমার কাছে এসেছি। এরপরেই তারা ঠিক যেমনটা প্ল্যান করেছিল সেইভাবেই বিয়ের প্রস্তুতি নেয়। তারা তাদের জন্য নতুন অ্যাপার্টমেন্ট কিনে সেটাকে সাজাতে থাকে। লু অবশেষে লিংকে বিয়ের জন্য প্রপোজ করে। আর আজ লুইয়ের বিয়ে। এতদিন ধরে যে দিনটার জন্য সে অপেক্ষা করেছে, আজ সেই দিন। আজ সে লিংকে বিয়ের পোশাকে দেখবে। কিন্তু দরজা খুলতেই সে আবারও সেই বরফে ঘেরা পাহাড়ের মাঝে এসে পড়ে। সে এখনও এই বিশাল বরফের মাঝখানে পথভ্রম হয়ে আছে। পরের দিন অর্থাৎ 3651তম দিন। লুইয়ের টিম মেম্বাররা লুকে বরফের মধ্যে পড়ে থাকতে দেখে। কাছে এসে দেখতে পায় লু প্রচণ্ড ঠান্ডায় এই সারা রাত বরফের মধ্যে থেকে হাইপোথার্মিয়ায় মারা গেছে। তবে লু মারা যাওয়ার পরও তার ফোনটিকে শক্ত করে ধরে রেখেছিল তার বুকে। মানুষটা মারা গেলেও তার ফোনটি অক্ষত থেকে গেছে। তারা লুইয়ের বডি তুলে নেওয়ার সময়ই তার ডায়েরিটা সেখানেই পড়ে যায়, যার একটি পাতায় লেখা আছে, যদি আমি মারা যাই তাহলে আমার মৃত্যুর খবর লিংকে দিও না। এরপরই বডি নিয়ে রওনা দেয় তারা ক্যাম্পের দিকে। আর এইভাবে এগিয়ে যেতেই নেটওয়ার্ক আসতেই এক এক করে লুইয়ের পাঠানো মেসেজগুলো সেন্ড হতে থাকে লিংয়ের কাছে। এদিকে লিং সারা রাত স্টেশনে লুইয়ের জন্য অপেক্ষা করতে করতেই ঘুমিয়ে গেছে। লিং টেক্সট চেক করে দেখে লু তাকে জিজ্ঞেস করছে, লিং, তুমি কি এখনো আমার জন্য অপেক্ষা করছো? এরপরেও আরও একটি টেক্সট আসে, সরি লিং, আমি আবারও লেট হয়ে গেলাম তোমার সাথে দেখা করতে। এরপর এক এক করে শত শত টেক্সট আসতেই থাকে তার ফোনে। লিং কিছুটা ঘাবড়ে যায়। তখনই দেখানো হয় রাতে লু হাঁটার সময় লিংকে এক এক করে টেক্সট করেই যাচ্ছিল, কিন্তু নেটওয়ার্ক না থাকায় মেসেজগুলো সেন্ড হয়নি। যে টেক্সটগুলোতে সে বলেছে, আমাকে দেখতে একদম স্নোম্যানের মতো লাগছে, দারুণ না ব্যাপারটা? এবার স্নোম্যান পড়ে গেল। আসলে লু হাঁটতে হাঁটতেই একটি খাদে পড়ে যায়। এর পরের টেক্সটে লু বলে, লিং, তুমি একটা গরম জায়গা খুঁজে নাও, আর যা কিছু হয়ে যাক সেখান থেকে বাইরে বেরিও না। যে টেক্সট দেখে লিংয়ের আর ভালো লাগছে না। পরের টেক্সটে লু তাকে বলেছে, লিং, আমার সাথে কথা বলো না, এখানে আমি খুব একা হয়ে পড়েছি। লিং এই টেক্সটগুলো দেখে এখন ভয় পেতে শুরু করেছে, এটা ভেবে যে লু এইভাবে কেন তাকে বলছে। একটি টেক্সট এসে বলেছে, লিং, আমি আকাশে মেটিওর দেখছি, আমি তোমার জন্য উইশ করছি যেন তোমার জীবনের সমস্ত দিনগুলোই সুখের হয়।
লু তার জীবনের শেষ অবধি লিংকে কাছে পাওয়ার জন্য লড়াই করে গেছে। সে মারা যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত লিংয়ের কথাই মনে করেছে। লিংকে স্কুলে প্রথম দেখে তার ভালো লাগা এক প্রকার চমৎকার ছিল। লিং এখনও লুয়ের টেক্সট পড়ে যাচ্ছে। সে লাস্ট মেসেজে দেখতে পায় লু তাকে বলেছে, এই 10 বছর আমি তোমাকে সুখী রাখতে পারিনি, আর এই জন্য আমি খুবই দুঃখিত। লিং বুঝতেই পারে না তার ভালোবাসার মানুষটি তার কাছে আসার জন্য, তাকে এক পলক দেখার জন্য, তাকে বিয়ে করার জন্য যুদ্ধ করতে করতেই এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আর এইভাবেই এই দুজন মানুষের 10 বছর ধরে ভালোবাসার গল্পটা আজ অসমাপ্তই রয়ে গেল। আর এখানেই এই গল্পের শেষ হয়, যেই গল্পে লিং আর লু এক হতে পারেনি। তবে গল্পটার আরেকটি সমাপ্তিও রয়েছে, যেটা স্পষ্টভাবে না বললেও বেশ কিছু সিন রয়েছে এই সমাপ্তির। মুভির একদম শেষে দেখানো হয় লুয়ের চোখের কোণায় এক বিন্দু অশ্রু। যদি সত্যি সত্যি লু রাতে মারা যেত তাহলে সকালে তার চোখ দিয়ে জল পড়তো না। মুভির একদম শেষে আবার সেই ডায়েরিটা দেখানো হয়, যেটা বাতাসের কারণে পেজ উল্টে গিয়ে সেই পেজটি বের হয়, যাতে লেখা আছে, আর যদি আমি বেঁচে থাকি তাহলে লিংকে আমি আমার বউ বানাবো। এই দৃশ্যটা দিয়েও বোঝা যায় লু বেঁচে গেছিল। তবে শেষটা যেমনই হোক, ভালোবাসাকে ভালোবেসে ভালো রাখার এই গল্প আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। যদি লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও। দেখা হবে পরের গল্পে। টিল দেন, কিপ লাভিং, বাই।